ঠিক আছে। এটা তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। My dear learners, welcome to কুড়িগ্রাম অনলাইন স্কুল। সবাইকে কুড়িগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। My dear learners, I think you are all fine by the grace of Allah. I am also fine by the grace of Allah. Today I am going to discuss about narration. You know, last day we have discussed about narrations and other rules, assertive and interrogative sentence. Actually last day we have done full assertive and interrogative sentences. I think I have given you the homeworks. Have you done the homeworks? I think you all have done the homeworks. Okay, my dear students, now I am going to start another rules of today's rule is imperative sentence. Actually today I will discuss about interrogative imperative sentence. You know, imperative sentence is that type of sentence actually which expresses desire, command, request, order, all these type of emotions and wishes. So my dear students, this imperative sentence is called directive sentence or jussive sentence. Actually this sentences is simple and easy. It could be complex or long because I think that it depends on the sentence pattern. So my dear students, today I will discuss about imperative sentence rules, direct to indirect narration, from direct narration to indirect narration. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে এখানে খেয়াল করি আমরা যে অর্ডার বা আদেশ বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অর্ডার লিখে থাকি, অর্ডার ব্যবহৃত হয়। নিষেধ বোঝাতে অর্ডার বা কমান্ড, অর্ডার আর কমান্ড ব্যবহৃত হয়। নিষেধ বোঝাতে ফরবেড, উপদেশ বোঝাতে অ্যাডভাইস, অনুরোধ বোঝাতে রিকোয়েস্ট, প্রস্তাব বোঝাতে প্রপোজ এবং অন্যান্য বিষয়ে সাজেস্ট, টোল্ড এবং সেইড ইউজ করা যায়। মাই ডিয়ার লার্নার্স, ইউ নো দ্যাট imperative sentences has two kinds of rules. Actually imperative sentence এ দুই ধরনের সেন্টেন্স থাকতে পারে। একটা হচ্ছে লেট দিয়ে এবং একটা লেট ছাড়া। যেমন কিছু সেন্টেন্স আছে লেট দিয়ে করা যায়, কিছু লেট দিয়ে করা যায় না। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখি যে ইনভার্টেড যে সেন্টেন্সগুলো সাধারণত লেট দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে দ্যাট বসাতে হয়, এবং যে সেন্টেন্সে হুইচ সেন্টেন্সেস উই ডোন্ট ইউজ দ্যাট, যেখানে আমরা ইনভার্টেড কমা উঠানোর পরে টু ব্যবহার করি, সেখানে অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচ যদি শুরু হয় ভার্ব দিয়ে বা নেভার দিয়ে, প্লিজ দিয়ে, অলওয়েজ দিয়ে, কাইন্ডলি দিয়ে বা বি দ্বারা, যেমন বি পোলাইট, বি অ্যাটেন্টিভ, এই ধরনের বাক্যগুলো, যেমন বি পোলাইট বা বি অ্যাটেন্টিভ, এই ধরনের বাক্যগুলো দিয়ে যখন শুরু হয় রিপোর্টেড স্পিচ, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠানোর পরে সেখানে দ্যাটের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ টু। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোনা টু ডিসকাস অ্যাবাউট দি রুলস অফ imperative sentence.
So imperative sentence is very much easier for you. If you practice it, I think you will get much more benefit. So my dear students, now I am writing down a sentence. যেমন rule number 1, ফার্স্ট রুলে আমি দেখতে চাই একটা সেন্টেন্স শিখাবো তোমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাডভাইস হয়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অ্যাডভাইস বোঝায়, অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচ যদি অ্যাডভাইস বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটাকে হাউ টু ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন। আমি একটি সেন্টেন্স, আই এম রাইটিং ডাউন এ সেন্টেন্স, রাইট ডাউন এ সেন্টেন্স, দি টিচার said to me, always take the honest policy. I think I have completed my writing. এখানে আমরা খেয়াল করি যে এখানে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। এখানে ডিরেক্ট স্পিচে আমরা খেয়াল করতেছি যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে আমরা আগেই শিখেছি যে এটা রিপোর্টিং ভার্ব এবং পরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এখানে খেয়াল করি যে আমি আগেই বলেছি যে রিপোর্টেড স্পিচ যদি বি ভার্ব বা অলওয়েজ, নেভার, প্লিজ এই বাক্য এইগুলো দিয়ে যদি রিপোর্টেড স্পিচ, যেমন এখানে আছে অলওয়েজ টেক দ্য অনেস্ট পলিসি, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এবং আরেকটা বিষয় খেয়াল করব যে হোয়াট রেফার্স দিস রিপোর্টেড স্পিচ, অ্যাকচুয়ালি অলওয়েজ টেক দ্য অনেস্ট পলিসি এখানে কি বোঝাচ্ছে? টিচার বলছে যে সবসময় সৎ থাকবে, তাহলে এখানে টিচার ইট রিকোয়ার্স হোয়াট? অ্যাডভাইস। আই থিঙ্ক ইট রিকোয়ার্স অ্যাডভাইস। সো হাউ টু সলভ ইট? তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ন্যারেশন এখানে আমরা এভাবে করতে পারি, যেহেতু অ্যাডভাইস বোঝাচ্ছে রিপোর্টেড স্পিচ, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ প্যাশনস দি টিচার, এখানে আমরা said টুর পরিবর্তে অ্যাডভাইসড। দি টিচার অ্যাডভাইসড মি টু, এখানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অলওয়েজ উঠে যাবে, টু টেক দ্য honest policy. My dear student, I think you have understood. তাহলে আমরা এখানে শিখলাম যে রিপোর্টেড স্পিচ, স্পিচের প্যাশন অনুযায়ী আমরা এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা সেটেল করব, যেখানে অ্যাডভাইস, ইজ ইট রেফার্স অ্যাডভাইস অর রিকোয়েস্ট অর অর্ডার অর কমান্ড অর ফরবেট। অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচের ভাবের উপরই কিন্তু এখানে ইনডিরেক্ট ন্যারেশনটা ডিপেন্ডস অন this. Okay, my dear students, I am going to another example. এখানে একটু আলাদা ধরনের বাক্য, যেমন he said to me, তোমরা বলবে এটা কি বোঝাচ্ছে? হি সেড টু মি, he said to me, go home at once. I think you have understood. He said to me, সে আমাকে বলছে যে go home at once, মানে দ্রুত বাড়ি যাও, বাড়ি যেতে বলছে, তৎক্ষণাৎ বাড়ি যাও। সেক্ষেত্রে
what refers this reported speech? Actually go home at once এখানে reported speech এর প্যাশনটা কি? এখানে অর্ডার বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে? কারণ এখানে আমরা খেয়াল করি যে রিপোর্টেড স্পিচের ভাব বা প্যাশন অনুযায়ী এখানে উই হ্যাভ টু সেটেল রিপোর্টিং ভার্বস সেড টু। তাহলে এখানে সেড টুর পরিবর্তে আমরা কি লিখব? হি অর্ডার্ড মি, হি অর্ডার্ড মি। তারপরে যেহেতু এখানে বি ভার্ব আছে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, দ্যাটের পরিবর্তে আমরা এখানে টু ব্যবহার করব। টু যা আছে তাই বসে যাবে, টু গো হোম অ্যাট ওয়ান্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি রিকোয়েস্ট বোঝায়, যেমন আরেকটি বাক্য আমি লিখছি, হি সেড টু মি প্লিজ গিভ মি এ কাপ অফ টি। আমাকে এক কাপ চা দাও। সেক্ষেত্রেও আমরা কীভাবে করতে পারি? তাহলে এখানে কিন্তু এটা অর্ডার বুঝিয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাশনস অফ রিপোর্টেড স্পিচ আমরা এখানে কিন্তু সেটেল করব যে হোয়াট উড বি দ্য রিপোর্টিং ভার্ব ইনস্টেড অফ সেড টু। কী বসাবো আমরা এখানে? রিকোয়েস্ট। গুড। সো হি রিকোয়েস্টেড মি টু, প্লিজ উঠে যাবে, টু গিভ হিম a cup of tea. Cup of tea. Okay, my dear students, I think you have understood about order, request, forward, everything. I will give you another example, another passions. আমি আরেকটি বাক্য লিখছি, সুমনা said to me don't smoke. সুমনা said to me don't smoke. সুমনা আমাকে বলল স্মোক করো না, স্মোকিং করো না, ধূমপান করো না। এই বাক্যটা একটু এক্সেপশনস আই থিঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্টস, সুমনা সেড টু মি, এখানে কি আছে? হোয়াট ইজ দ্য প্যাশন অফ রিপোর্টেড স্পিচ? এখানে কিন্তু নিষেধ করা হচ্ছে। তাহলে আমরা জানি নিষেধের ক্ষেত্রে আমরা ফরবিড ইউজ করতে পারি, অথবা এখানে আমরা আরেকটি জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে অর্ডারও ইউজ করতে পারি। এখানে আমরা অর্ডারও ইউজ করতে পারি। এখানে দুই ধরনের প্যাশন আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে দুই ধরনের হবে। যেমন যদি আমি অর্ডার ইউজ করি, সুমনা অর্ডার্ড মি, সেক্ষেত্রে কিন্তু ডোন্ট, এখানে ডোন্টের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ নট, তারপরে নেক্সট টু, দেন ভার্ব, নট টু স্মোক। কোনো কমেন্ট আসছে না? তো ওই মোবাইলটা একটু নিয়ে আসো তো। সুমনা অর্ডার্ড মি নট টু স্মোক। এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে সুমনা, অথবা এখানে আরেকভাবে করা যেতে পারে, সুমনা ফরওয়ার্ড দিয়ে যদি করি, আমি বলেছি ফরওয়ার্ড মি নট এখানে ইউজ করা যাবে না, যেহেতু দিস সেন্স ইজ নেগেটিভ, সো উই কান্ট ইউজ অ্যাট, উই ডোন্ট নিড টু ইউজ নট, সো সুমনা ফরওয়ার্ড মি টু স্মোক। I think this is done. So my dear students,
আমরা এখানে এই বিষয়গুলো দেখলাম। এবার আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। কিছুক্ষণ আগেই করেছি যে যদি প্লিজ থাকে সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট দিয়ে করব, কিন্তু প্লিজ থাকলে সেখানে আরেকটু অপশন আছে। সেক্ষেত্রে আমি একটি বাক্য লিখছি, যেমন মিনা said to Rina. Meena said to, please give me your book. Please give me your, please give me your book. Please give me your book. ইচ্ছা হ্যাঁ রাব্বি, তুমি ক্লাস দেখছো, থ্যাংক ইউ। আরও স্টুডেন্টদেরকে একটু ইনভাইট করো রাব্বি, ওদেরকে বলো দেখতে ক্লাস। আজকে নেট সমস্যার জন্য আসলে তোমাদেরকে বলতে পারিনি। তাহলে এখানে খেয়াল করো যে আমরা জানি যে প্লিজ দিয়ে যে বাক্যগুলো করা হয় সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, যেমন মিনা রিকোয়েস্টেড রিনা টু, এখানে এভাবেই করতে পারি, টু গিভ হিম, গিভ হার, এখানে মিনা হার, টু গিভ হার, এখানে হার বলতে মিনা, ইয়োর বলতে রিনা, হার বুক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে মিনা রিকোয়েস্টেড রিনা টু গিভ হার বুক। এখানে প্লিজ থাকলে পারে আমরা এভাবে করতে পারি। আরেকটাভাবে করতে পারি, সেটা হচ্ছে যে কাইন্ডলি ব্যবহার করে। সেটা কিভাবে করতে পারি, মিনা রিকোয়েস্টেড রিনা টু কাইন্ডলি। এখানে কাইন্ডলিটা টুর পরে বসাতে হবে। মিনা রিকোয়েস্টেড রিনা টু কাইন্ডলি গিভ হার বুক। এখানে যা আছে সেভাবে বলবে, টু গিভ her book. Okay my dear students, Rabbi, thank you. তাহলে আমরা এতটুকু বুঝলাম, কিন্তু আরেকটি বিষয় আমি একটু দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যদি রিপোর্টেড স্পিচটি, এখানে আমরা কেমন করেছি যেটা, যে রিপোর্টেড স্পিচটি যদি পজিটিভ ফর্মে থাকে কিন্তু রিপোর্টেড স্পিচটি যদি নেগেটিভ ফর্মে হয় তখন কিভাবে করব, সেখানে কি কাইন্ডলি বসাবো না বন্ধুরা? সেখানে কাইন্ডলি বসানো যাবে না। সেখানে আমরা কিভাবে করব, আমি এই ধরনের একটি বাক্য তোমাদেরকে দেখাবো, যেমন মামুন said to me, তারপরে আসছে প্লিজ ডোন্ট টক উইথ মি। প্লিজ ডোন্ট টক উইথ মি। এখানে আমরা খেয়াল করি যে দেয়ার উই ফাইন্ড দ্যাট রিপোর্টেড স্পিচ ইজ ইন নেগেটিভ ফর্ম, নট, তাহলে কি ক্যান ইউ ইউজ কাইন্ডলি? না বন্ধুরা, এখানে আমরা কাইন্ডলি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এভাবে বসাবো, মামুন রিকোয়েস্টেড মি, এখানে নট থাকলে এখানে প্লিজটা উঠে যাবে,
নট থাকলে ডু নট থাকলে নট টু হবে, আমরা এটা জানি। ইম্পারেটিভ সেন্টেন্সে তারপরে যা ভার্ব আছে সেগুলো বসে যাবে এবং পারসন চেঞ্জ হবে। নট টু টক উইথ মি থাকলে মি, এখানে মি কাকে ফলো করছে, সরি মি ফলো করছে মামুনকে, হিম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এই বিষয়গুলো খেয়াল করলাম। তাহলে আমরা মোটামুটি কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমি আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই, যেখানে মূল ভার্বটিকে জোর দিয়ে বলা হচ্ছে এমন একটি ভার্ব, এখানে রিপোর্টেড স্পিচের অন্তর্গত যে মূল ভার্বটি সেটা জোর দিয়ে বলা হবে, এবং সেক্ষেত্রে কিভাবে আমরা করব আমি সেটাই এখন তোমাদের সামনে দেখাবো। যেমন দি ম্যান said to me, do as I tell you. Do as I tell you, এখানে ডু ভার্ব দ্বারা এই অংশটাকে জোর দিয়ে বলা হচ্ছে। তাহলে এই জাতীয় সেন্টেন্সটা আমরা কি বুঝবো? অ্যাকচুয়ালি এই ধরনের রিপোর্টেড স্পিচ এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু অর্ডার বোঝাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে অর্ডার বোঝাচ্ছে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কি হবে? দি ম্যান অর্ডার্ড মি ডু অ্যাজ আই টেল ইউ। তাহলে এখানে হবে টু ডু অ্যাজ, এখানে আই থাকলে কি হবে? অ্যাজ হি, আর বেশি সময় না, অ্যাজ হি টোল্ড মি। তাহলে এখানে জোর দিয়ে যখনই বোঝানো হবে সেক্ষেত্রে আমরা মূল ভাবটার আগেই টু বসাবো এবং এখানে যেভাবে আছে ওইভাবেই বসে যাবে। এবার আমরা আসি পরবর্তী নিয়মে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করব সেই নিয়মগুলো এখন আমি তোমাদের দেখাবো। এখানে আমি একটা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে হি সেড টু মি লেট আস গো হোম। যখনই ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা প্রস্তাব করা বোঝাবে সেক্ষেত্রে কিন্তু বাক্যটা কিভাবে করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রস্তাবের ক্ষেত্রে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রস্তাব বোঝালে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে প্রপোজ বা সাজেস্ট, প্রপোজ টু বা সাজেস্ট টু, প্রপোজ টু বা সাজেস্ট টু বসাবো। সেক্ষেত্রে এখানে প্রপোজ বোঝাচ্ছে, যেহেতু প্রপোজ টু ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা এখানে আমরা প্রপোজ ব্যবহার করব, যেহেতু এখানে প্রস্তাব বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা হি প্রপোজড মি, শেষ করবো এখন, হি প্রপোজড টু মি এখানে দ্যাট হবে। আমি বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এখানে মাঝখানে দ্যাট হবে। তারপরে এখানে খেয়াল করি যে আস আছে, এখানে আস থাকবে, যেখানে প্রস্তাব করা বোঝাবে সেই বাক্যগুলোতে সবসময় রিপোর্টেড স্পিচে আস থাকবে। সেক্ষেত্রে আমরা আসের পরিবর্তে, যেহেতু তাদেরকে বোঝাচ্ছে হি বা মি, তাদেরকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে উই ব্যবহার করব, উই। তারপরে এখানে শুড ব্যবহার করব, উই শুড গো হোম।
উই শুড গো হোম। তাহলে আমার বাক্যটা কমপ্লিট হলো যে হি প্রপোজ টু মি, প্রস্তাব বোঝালে, ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে প্রস্তাব বোঝাবে সেক্ষেত্রে আমরা লেটার্স দ্বারা শুরু হলে তখনই প্রস্তাব বোঝাবে, আর প্রস্তাব বোঝালেই সেক্ষেত্রে আমরা প্রপোজ ব্যবহার করব। আরেকটি বাক্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন যেটা দিয়ে সাজেস্ট বোঝাবে, দে সেড টু মি, they said to me, they said to me, they said to me, let us discuss the matter, let us discuss the matter। এখন আমরা খেয়াল করব যে এখানে হোয়াট ইজ দ্য প্যাশন অফ দিস সেন্টেন্স, এখানে প্রস্তাব বোঝাচ্ছে বা সাজেস্ট বোঝাচ্ছে। এখানে সাজেস্ট না প্রস্তাব যেটা বোঝায়, এখানে আগের বাক্যটাতে আমরা দেখলাম যে এখানে প্রস্তাব বুঝিয়েছিল, কিন্তু এখানে আমরা দেখছি সাজেস্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে সাজেস্ট করছে, সেক্ষেত্রে আমরা এখানে সাজেস্ট দেব। দে সাজেস্টেড টু মি দ্যাট, এখানে একই ধরনের that they suggested to me that we should, উভয়কে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করব। এখানে পার্সন অনুযায়ী মি এবং দে উভয়কে বোঝাচ্ছে একসাথে, তারা যেহেতু দে আর ডিসকাসিং টুগেদার, সো ইন দিস ওয়ে উই হ্যাভ টু ইউজ উই শুড ডিসকাস। শুডের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। উই শুড ডিসকাস দ্য ম্যাটার। মাই ডিয়ার স্টুডেন্টস, রাব্বি, ক্যান ইউ আন্ডারস্টুড? আই থিঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, ও আরেকটা বিষয় যেটা, যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন প্রপোজ বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করেছি, কিন্তু যখন প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে কিন্তু লেট দিয়ে যখন শুরু হয়, লেটাসের পরে সবসময় লেটাস দিয়ে যে বাক্যগুলো দেখা যাচ্ছে সেই বাক্যগুলো সবই প্রপোজ বা প্রস্তাব বোঝাবে। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা প্রস্তাব না বোঝায়, লেট দ্বারা প্রস্তাব না বোঝায়, লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় সেক্ষেত্রে আমরা কি ধরনের ভার্ব, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট, ইনডিরেক্ট, এবং এখানে আমরা খেয়াল করি যে সে বা সেস টু, ইনডিরেক্টে আমরা এখানে ভার্ব হিসাবে, রিপোর্টিং ভার্ব হিসাবে টেল, রিকোয়েস্ট বা উইশ ব্যবহার করব। টেল, রিকোয়েস্ট বা উইশ ব্যবহার করব রিপোর্টিং ভার্ব। লেট দ্বারা যখন প্রস্তাব না বোঝাবে, বাক্যটা লেট দিয়ে শুরু হচ্ছে কিন্তু লেটের পরে আস নেই বা লেট দিয়ে প্রস্তাব বোঝাচ্ছে না, এবং ইনভার্টেড কমা উঠে ইনডিরেক্ট হওয়ার সময় সেখানে দ্যাট বসবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমি একটু বুঝি যে লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে সেস টুর পরিবর্তে আমরা টেল, রিকোয়েস্ট, উইশ এবং ইনভার্টেড কমা উঠে সেখানে কি বসবে? দ্যাট বসবে। তাহলে এবং এখানে লেট থাকলে সেখানে ইনডাইরেক্ট স্পিচে সেখানে রুলসটা কিভাবে হবে, যেমন সাবজেক্ট প্লাস মে বা মে বি অ্যালাউড, may be allowed to plus verb plus extension। তাহলে লেট উঠে গেলে সেখানে কি হবে?
রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা লেটকে উঠাই দেওয়ার পরে সেখানে সাবজেক্ট আফটার সাবজেক্ট সেখানে বি অথবা মে বি অ্যালাউড টু প্লাস ভার্ব। তাহলে আমি একটি বাক্য তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, নিয়মগুলো রুলস আর নট ডিফিকাল্ট, বাট তোমরা বুঝতে পারছো কি না, বুঝতে পারলেই তোমাদের জন্য সহজ এবং আমার ক্লাস নেওয়াটা সার্থক। যেমন আমি একটি বাক্য দেখাচ্ছি, হি সেড let me finish this work. Let me finish this work. Let me finish this work. সে বলল যে কাজটি শেষ হতে দাও। এখানে কি বোঝাচ্ছে? এখানে আমরা জানি যে ভার্বের ক্ষেত্রে আমরা টেল, রিকোয়েস্ট বা উইশ যে কোনোটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি বোঝাচ্ছে? টেল বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে না উইশ বোঝাচ্ছে? এখানে কোনটা বোঝাচ্ছে? তাহলে এখানে উইশ হবে। হি উইশড, এখানেও দ্যাট বসবে। হি উইশড দ্যাট। এখানে কিন্তু লেটের পরে আস নেই। আমরা যেখানে দেখেছি যে লেটের পরে যেখানে মি থাকবে বা হিম থাকবে, যে বাক্যগুলোতে প্রপোজ বোঝাবে না সেই বাক্যগুলোকে কিন্তু লেটের পরে মি থাকবে, হিম থাকবে, দেন থাকবে, এগুলো থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে মির সাবজেক্টিভ ফর্ম কি হবে? আই। এখানে যেহেতু এই অংশটা পাস্ট ফর্মে আছে সেক্ষেত্রে আমরা নট মে বসাবো না, এখানে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, দুটোর যে কোনো একটা বসাতে পারি। মাইট বি অ্যালাউড টু, তারপরে যে টুর পরে যে ভার্ব আছে সেটা বসিয়ে দেবো। টু ফিনিশ দিস আছে, তাহলে কি হবে? দ্যাট ওয়ার্ক। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা টেল, উইশ এবং রিকোয়েস্ট যে কোনোটা দিতে পারি। অ্যাকর্ডিং টু দ্য প্যাশন অফ রিপোর্টেড স্পিচ অনুযায়ী আমরা ভার্ব বসাবো, রিপোর্টিং ভার্ব বসাবো। সেক্ষেত্রে দ্যাটের পরে সাবজেক্টের পরে আমরা মাইট বসাবো এবং অথবা মাইট বি অ্যালাউড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে শেষ করব। আমি আরেকটি বাক্য দেখাচ্ছি, একই ধরনের বাক্য। যেমন রফিক সেড রফিক বলল লেট হিম ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু লেটের পরে আস নেই, এখানে লেটের পরে কিন্তু হিম আছে। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। তাহলে এই বাক্যটি দিয়ে কি বোঝাচ্ছে? লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে, উইশ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, টেল বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? যদি কোনো কিছু না বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু টেল বসাতে হবে। আর যদি উইশ বা রিকোয়েস্ট বোঝাই সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে এখানে উইশই বোঝাচ্ছে। রফিক উইশড দ্যাট, এখানে হিম আছে, হিমের সাবজেক্টিভ ফর্ম হিম, তাহলে হি মাইট, যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু উইশ পাস্ট ফর্মে আছে, তাহলে মেয়ের পরিবর্তে আমরা লিখব মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক। খুবই সহজ বন্ধুরা, রুলসগুলো খুবই সহজ। আমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় যে বেশি কঠিন লাগবে না তোমাদের জন্য।
এখানে আরেকটি বাক্য লিখি, হেনা said to me, তোমরা বলবে এটা কি হবে? হেনা said to me, your sister meet me. Sorry. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে আজকে লেট দ্বারা দুটি বিষয় বুঝেছি। সেটা হচ্ছে যে একটি বাক্য প্রস্তাব বোঝায় এবং আরেকটি বাক্য প্রস্তাব বোঝায় না। এই দুটি বিষয় সম্পর্কে আমরা জেনেছি এবং লেটের নিয়মগুলো আমরা বুঝলাম। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো একটু বুঝে করলে আমার মনে হয় যে তোমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বাক্য তোমাদের দেখিয়ে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের শুরুতে যখন মেন ভার্বটা জোর দিয়ে কাজ করে সেক্ষেত্রে কিভাবে সেটাকে করা যাবে। যেমন একটি বাক্য লিখছি, হি সেড টু মি, মানে মেন ভার্ব আছে, মেন ভার্বের আগে ডু ভার্ব যেখানে জোর দিচ্ছে, ডু কাম টুমরো। ডু কাম টুমরো, সেক্ষেত্রে এখানে কিভাবে করতে হবে? এই বাক্যটা আসলে মূল ভার্বটাকে জোর দিচ্ছে ডু ভার্ব দিয়ে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে আমরা একটি শব্দ যোগ করব। শব্দটি হচ্ছে ইম্প্যাথেটিক্যালি। এই শব্দ দিয়ে আমরা ন্যারেশনটা করব। তাহলে এখানে টোল্ড ব্যবহার করব। হি টোল্ড মি, হি টোল্ড মি, হি টোল্ড মি sorry, he empathetically requested me to, যেহেতু আমরা এখানে ডু দিয়ে জোর বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা empathetically শব্দটা ইউজ করব। he empathetically requested me to go, কামের পরিবর্তে আমরা লিখব go the following day. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এ পর্যন্তই, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝেছো, জেনেছো এবং আগামী দিনে তোমাদের বাড়ির কাজ থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে এবং আমি যতগুলো নিয়ম করিয়েছি আশা করি এই নিয়মগুলো তোমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে এবং এগুলো বাড়ির কাজ, এগুলোই আগামী দিন তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামী পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো
আমি আমার লাইভ সেশন শেষ করছি। তবে তোমাদের প্রতি রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং আগামী দিনের বাড়ির কাজ অবশ্যই করে নিয়ে আসবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অনেক সহজ, একটু বাসায় প্র্যাকটিস করলেই আমরা কিন্তু ভালো করতে পারি। তো আজকে এই পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্টস। আর সবাই বাড়িতে থাকবে সব সময়, কারণ প্রেজেন্ট করোনার সিচুয়েশন বেসড এট রেটিং, and in this time we have to stay home, we have to be safe, and we need safety. And in this way, please, my dear student, please stay home, don't go out. Thank you very much. আজকে এই পর্যন্তই। That's all for today. Thank you very much.